একটা ছোট্ট ঘটনা, কিন্তু এই ঘটনার অনেক তাৎপর্য আছে। ডিএমপির সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ, হারুন আঙ্কেল, এখন সবাই মোটামুটি এই নামেই তাকে চেনে। সেই হারুন আঙ্কেলটা যে কত প্রভাবশালী ছিল এবং প্রতাপশালী ছিল একটা ঘটনায় বোঝা যাচ্ছে। তারা চলচ্চিত্র অঙ্গনে পর্যন্ত হস্তক্ষেপ করেছে। আমি ইয়াসমিন বলছি। এই নামে একটা ছবি পরিচালনা কাজ শুরু হয়েছিল। তো এই ছবিটি পরিচালনা করছিলেন যার নাম পরিচালক সুমন ধর। বাস্তবতা হলো যে ডিবির হারুন, তৎকালীন ডিবির হারুন, তিনি নিজে টেলিফোন করে কথা বলে এবং ওই যে সুমন ধরকে অফিসে ডেকে আনে। আর বিদ্যা সিনহা মিম ছিল ওই সময় কলকাতায় একটা চলচ্চিত্রে, তাকে ফোন করে। দুইজনকেই সে পরিষ্কার বলে দেয় যে এই চলচ্চিত্রটি করা যাবে না, আপত্তি আছে। কিসের আপত্তি আছে, কেন এই চলচ্চিত্রটি হবে না, এটা ব্যাখ্যা পর্যন্ত দেননি। তার মানে এত বেশি তার পাওয়ার যে সে ব্যাখ্যা দেবেন না, সে না করছে এটাই যথেষ্ট। অথচ দেখেন খুব সাড়া জাগানো ছিল এবং এটা কিন্তু বিএনপির বিরুদ্ধেই গিয়েছিল। ওই সময়ের ঘটনাটা তোলপাড়, সারা দেশব্যাপী আন্দোলন হয় নারী অধিকার নিয়ে। 1995 সালের ঘটনা, 23 আগস্ট রাতে দিনাজপুরের ঘটনা। দিনাজপুরের কোনো একটা এলাকায় এক কিশোরী অপেক্ষা করছিল, ইয়াসমিন আক্তার, তার বয়স 16। টহল পুলিশ তাকে উঠায় নেয়, উঠায় নিয়ে তারপরে বাসায় পৌঁছে দেবে এই কথা বলে। পরে তার লাশ পাওয়া যায়, গোবিন্দপুর নামক জায়গায় তার লাশ পাওয়া যায়। এই ঘটনার পর দিনাজপুরের মানুষ ক্ষুব্ধ হয়, রাস্তায় নামে, আন্দোলন হয়। এই আন্দোলন থামাতে গুলি চলে। এই সময় নিহত হয়েছিল 7 জন, আহত 2 শতাধিক। ওই ঘটনা অবলম্বনে এক চলচ্চিত্রটি হবে আর কি। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে পলাতক সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। এটা হলো পুরো আবার এই ডাকাডাকি, ওই সুমন যেই পরিচালক, তাকে ডেকে নেওয়ার এই কাজটা আবার জায়েদ খান, সুমন ধরকে জায়েদ খান ডেকে নেয়, বলে যে মানে মধ্যস্থতা করে। জায়েদ খান ফোন করে সুমন ধরকে যে ডিবি হারুনের সঙ্গে দেখা করার জন্য। দেখা করার পরে তারপরে তাকে বলে যে কোনো ব্যাখ্যা নেই যে এটা করা যাবে না, কেন করা যাবে না কিচ্ছু নেই। তো এদিকে এখন তো সেই রেজিম শেষ, এখন আবার এই চলচ্চিত্রের কাজ শুরু হচ্ছে। এখানে বিদ্যা সিনহা মিম যেই অভিনয় করার কথা ছিল, তিনিও স্মৃতিচারণ করেছেন, বলেছেন হোয়াটসঅ্যাপে কল দেখে একটু ঘাবড়ে যাই। তিনি কেন আমাকে ফোন করবেন, ভাবতেও পারিনি যে আমার কাছে এমন একটা ফোন কল সেদিন আসবে আর বলা হবে যে ছবিতে অভিনয় করতে পারবো না। যখন তিনি বললেন তোমার পরিচালক আমার সামনে বসা, তখন বুঝতে বাকি থাকেনি যে ছবিটি বোধহয় আর করা হবে না। পরিচালক বের হওয়ার পর ফোন করে তা নিশ্চিত হই। তবে সব মিলিয়ে মনটা খুব খারাপ হয়। শিল্পীর জীবনে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের সুযোগ সবসময় আসে না। আসার পর যখন আবার তা থেকে বঞ্চিত হতে হয় তখন মন খারাপ হয়ে যায়। ক্ষমতার অপব্যবহার কত প্রকার এবং কি কি সব রকম করেছে দেখেন। এটা তার কোনো এরিনা না। এটা নিয়ে তখন তথ্য মন্ত্রণালয় ছিল, তথ্য মন্ত্রণালয় কথা বলতে পারতো, এফডিসি কথা বলতে পারতো, এফডিসির তো একজন এমডি ছিল, কথা বলতে পারতো যে এটার স্ক্রিপ্ট কি, এটা ইম্প্যাক্ট কি হবে, এটা করা ঠিক হবে কি হবে না। কিন্তু কোনো আলোচনা নেই, সব কিছু তাদের হচ্ছে গোয়েন্দা সংস্থা দিয়ে। ডিবি হারুন দেখেন ওই ছাত্র সমন্বয়কদেরকে, যে আলোচনাটা হবে মন্ত্রীদের সঙ্গে, ডিবি হারুন 7 জনকে তুলে নিয়ে যে খাওয়ায় দাওয়ায় বলতেছে যে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করো, সেটাও করলো। তারপরে বলে যে চলো গণভবনে চলো। এইরকমই পরিস্থিতি ছিল। শেখ হাসিনা পুরোপুরি পুলিশ, এজেন্সি, গোয়েন্দা সংস্থা এগুলির উপর ভর করে শাসন কাজ চালিয়েছে 15 বছর। তার পরিণতি হলো আজকে এইটা দেখেন। আমি ইয়াসমিন বলছি, এইরকম একটা চলচ্চিত্র পর্যন্ত যেটা নিয়ে আওয়ামী লীগ নিজে আন্দোলন করেছে, সারা দিনাজপুর থেকে আন্দোলন সূত্রপাত হয়, সারা দেশ জুড়ে কাঁপানো একটা আন্দোলন ছিল, সেই চলচ্চিত্র হইতে দেবে না। তার মানে হচ্ছে কি যে আওয়ামী লীগ আমলে যদি এটি প্রকাশ হয় তাহলে ওইটার যে মর্মার্থ, মানুষ যে আরও অধিকার সচেতন হবে,
আরও জাগ্রত হবে, সেটা আর চাইনি। পারলে শেখ হাসিনা তার বাবার ভাষণও বন্ধ করে রাখতো, কারণ তার বাবার ভাষণ তো মানুষকে উজ্জীবিত করে। তো সেটা করছে, এটা এটা তো আর বন্ধ রাখতে পারে নাই, এটা করতে হয়েছে। তো সেই জন্যই বলছি যে তার বাবার ভাষণটাও শুধুমাত্র প্রচার করছে, কিন্তু অন্য কোনো এমন কোনো চলচ্চিত্র হবে না, এমন কোনো মিছিল হবে না, এমন কোনো স্লোগান হবে না যেখানে তার শাসন হুমকির মুখে পড়বে। এই ক্ষেত্রে ঘটনা তাই ঘটেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।